সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। আগে প্রশাসনের পক্ষ থেকে 24 তারিখের মধ্যে বেলদায় রাস্তার দুই দিকে সরকারি জায়গা সহ ফুটপাত যারা দখল করে রেখেছেন তাদের দখলমুক্ত করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আর শনিবার বেলদার বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করে 15 দিনের মধ্যে বেলদা গান্ধী পার্ক সহ দাঁতন স্ট্যান্ডে দখলদারীদের খালি করার নির্দেশ দিলেন মহকুমা শাসক IAS পাটিল যোগেশ অশোক রাও। আগামী 24/7/2024 তারিখের মধ্যে সমস্ত জায়গা নিজ নিজ দায়িত্বে খালি করে দিন, অন্যথায় 24/7/2024 তারিখের পর প্রশাসনিকভাবে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া within 2 months আমি পার্ক ক্লিয়ার করব না। আমি যদি 15 ডেজ ঠিক আছে আপনাকে তুলতে হবে না, তুলবো আমরা। আপনাকে ওগুলো মাথায় হেডেক নিতে হবে না, আমরা ফ্রি করে দেবো, আপনাকে ওইসব হেডেক নিতে হবে। আরে আপনি সবসময় পিছু টানছেন, প্রবলেমটা আমি আগে প্রশাসনের পক্ষ থেকে 24 তারিখের মধ্যে বেলদায় রাস্তার দুই দিকে সরকারি জায়গা সহ ফুটপাত যারা দখল করে রেখেছেন তাদের দখলমুক্ত করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। আর শনিবার বেলদার বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করে 15 দিনের মধ্যে বেলদা গান্ধী পার্ক সহ দাঁতন স্ট্যান্ড দখলদারীদের খালি করার নির্দেশ দিলেন মহকুমা শাসক IAS পাটিল যোগেশ অশোক রাও। উল্লেখ থাকে বেলদা শহরে দীর্ঘদিন ধরে কোনো সেন্ট্রাল বাস স্ট্যান্ড নেই। অবশেষে বেলদা PW বাংলো ভেঙে বাস স্ট্যান্ড তৈরি হলেও সেটা সাউথ বেঙ্গলের ডিপো বলে উদ্বোধন করা হয়। এরপরে বেলদা শহরে নিত্যদিনের সমস্যা তৈরি হতে থাকে। এলাকার বিধায়ক সেই বাস স্ট্যান্ডটিকে কেন্দ্রীয় বাস স্ট্যান্ড করার জন্য তৎপরতা দেখান। এরপরে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি জায়গা খালি করার নির্দেশ দেওয়ার পরে বেলদা শহরকে যানজট মুক্ত করতে তৎপর হয় মহকুমা শাসক। সেই মতো মহকুমা শাসকের নির্দেশ মতো বেলদার সমস্ত ব্যবসায়ী সংগঠনের কর্তা প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয় 24 তারিখের মধ্যে সবকিছু খুলে দিতে হবে। দোকানের বাইরে যারা ছাউনি করেছেন তা খুলে নেওয়ার পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে রেখেছেন তাদেরকেও সরে যেতে হবে। এরপরে শনিবার দুপুরে বেলদায় আসেন মহকুমা শাসক, সঙ্গে ছিলেন BDO, বিধায়ক সহ পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম প্রধান, উপপ্রধান সহ প্রশাসনিক কর্তারা। মহকুমা শাসক বাস স্ট্যান্ড ঘুরে দেখেন, পাশাপাশি যত দ্রুত সম্ভব বেলদা বাস স্ট্যান্ড ও গান্ধী পার্ক পরিষ্কার করে দেওয়ার কথা বলেন। 8 দিন সময় দিলেও তা 15 দিনের মধ্যে কাজ শুরুর কথা বলা হয়েছে। বেলদা গান্ধী পার্কে গান্ধী মূর্তি রেখে তাকে সৌন্দর্যায়ন করবে রাজ্য সরকার। সেই মতো বাঁশকুড়ি নবনির্মিত বাস স্ট্যান্ডে গেলে যানজট মুক্ত হবে। তবে বেশ কিছু ব্যবসায়ীর বক্তব্য, যারা বেলদার ফুটপাতের ড্রেনের উপর পাকা বাড়ি তৈরি করেছেন, যারা দোকানের বাইরে বোর্ড লাগিয়েছে, ফুটপাতের অর্ধেক দখল করেছেন, তাদের ক্ষেত্রে পরিষ্কার কিছু বার্তা দিলেন না পূর্ত দপ্তরের কর্তারা। তবে মহকুমা শাসকের বক্তব্য, যাদের সরানো হবে তাদের জন্য নতুন করে পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। তাই নিয়ে কোনো সমস্যা থাকবে না। সরকার চায় উন্নয়ন, সেই মতো উন্নয়ন হবে। বেলদা গান্ধী পার্ককে নতুনভাবে সাজিয়ে তোলা হবে। বিধায়কের বক্তব্য, আগামী দিনে বেলদাকে আরও সুন্দরভাবে সাজানোর পরিকল্পনা রয়েছে যদি বেলদার মানুষ সাহায্য করেন। এখন সবথেকে বেটার লোকেশনটা বেটার না, সুন্দর লাগবে। হ্যাঁ তার মানে এখানে আমার আগে 9টা একটু ব্লকে বসি আমি, ঠিক আছে? আমরা যাই ঠিক আছে। সিনিয়র লোক কোনো মিটিং হবে না তো, আর আমাদের যেতে হবে না স্যার। কিসের সার্ভে হলো স্যার? আজকে কিসের সার্ভে করা হলো? আজকে আচ্ছা স্যার, আজকে যদি আপনারা একটু এখানে দেখতে পাচ্ছেন, আমরা এখানে বেলদাতে আছি। বেলদাতে আমরা বেলদা বাস স্ট্যান্ডের এখানে, এই বাস স্ট্যান্ডও একটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে একটা তৈরি হয়েছে। ওই বাস স্ট্যান্ডকে আরও কীভাবে ব্যবহার করা যায়, বেলদা মার্কেটকে জ্যাম ফ্রি কীভাবে করা যায়, এই নিয়ে আমাদের মাননীয় MLA স্যারের ডাইরেকশনে, গাইডেন্সে
আমরা এই কাজ করতে যাচ্ছি। কতদূর কি ভাঙা হবে, কিভাবে কি দখলমুক্ত করা হবে? না, এখানে উনি একটা সুন্দর একটা করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম যেটা, অনারেবল সিএম ম্যাডাম যেটা নির্দেশ দিয়েছেন, আমরা কাউকে বেশি উচ্ছেদ করতে যাব না, তাদের আমরা রিহ্যাবিলিটেশন করব। রিহ্যাবিলিটেশন মানে তাদের যে জীবিকা আছে ওকে নজরে রাখতে, ওকে আরও ভালো জায়গায় কিভাবে নিয়ে যায়, তার সঙ্গে ওই জায়গাটাকে জ্যাম ফ্রি, ওখানে লোকদেরকে হাঁটার জন্য, এখানে আপনারা জানেন এখানে অনেক স্টুডেন্ট আছে, এখানে 3-4টে কলেজ আছে, তাদের মুভমেন্টটাকে মানে সুযোগ দেওয়ার জন্য বাস অ্যাসোসিয়েশন লোকেরা আছেন, এই বাসগুলোকে আরও কিভাবে এখানে করা যায়, মানে বেসিক্যালি পাবলিক ট্রান্সপোর্ট, লোকদের সুবিধা, তাদের সঙ্গে ব্যবসায়িক যারা আছেন তাদের জীবিকা, এই তিনজনকে মনে রাখতে আমরা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাব। কতদিন সময় লাগবে বা কতদিনের মধ্যে শুরু হবে এটা? আমরা নিশ্চয়ই আজকে একটা যে ফাইনাল, কিছুদিন আগে একটা মিটিং করেছিলাম, সেই মিটিংয়েও এমএলএ স্যার ছিলেন। আমরা একদম ইমিডিয়েটলি উইদিন 15 ডেজ আমরা কাজটা স্টার্ট করব। আস্তে আস্তে আমরা সবাইকে নিয়ে কিন্তু এগোবো। বেলদাতে একটা পার্কিং এর মূল সমস্যা আছে, সেই সমস্যার সমাধানের বেলদা পার্কিং বলতে এটাই হবে, পারফেক্ট যেটা হচ্ছে এখানে পার্কিং সবকটাই হবে, যা প্লেস আছে এক একরের উপরে প্লেস আছে। বেলদা কেশারি মোড় থেকে বেলদা বাস স্ট্যান্ড পর্যন্ত যেটা পিডব্লিউডি যেটা অ্যাকোয়ার হয়েছে সেটা অলরেডি মাইকিং হয়েছে, ফ্রি হয়েছে, যারা চালাক তৈরি করে রাখছে ফ্রি হয়ে যাবে, সবকটা ফ্রি হয়ে যাবে, অলরেডি স্টার্ট হয়ে গেছে, অলরেডি কাজ করছে, অনেক ব্যবসায়ী তারা খুলেও নিচ্ছে। আমরা ব্যবসায়ী ফেডারেশনকেও বলেছি, ব্যবসায়ীকেও বলেছি, এবং প্রশাসনিকভাবে মাইকিংও হয়েছে। যারা ড্রেনের উপর ঘর করেছে তাদের কি করবে? ড্রেনের উপরে কেউ বাড়ি করেনি, পেছনে ড্রেন, হাই ড্রেনের উপরে ঘর করেছে, এটা আজকে নয় 50 বছর আগের সমস্যা। বলে বিল্ডিং ভাঙতে গেলে অনেক বড় গল্প আছে। আমরা চেষ্টা করছি যে মূল হাইড্রেনটাকে যাতে পাকার ড্রেন করা যায়, তার জন্য অনেকটা আমরা এগিয়েছি, প্রায় আমরা থানা পর্যন্ত এগিয়ে এসেছি, বাকিটা যেটা লাগবে সেটা পরে। দাদা, বেশ কিছু ফুটপাতের উপরে অনেক নির্মাণ আছে, সেগুলো যদি ভেঙে যায় তাহলে তো তাদের জন্য পুনর্বাসনের কোনো ব্যবস্থা? সবই তো এসডিও সাহেব বললেন যে সবাই প্রত্যেকেরই পুনর্বাসন হবে, কেউ বাদ যাবে না। বেলদা বাস স্ট্যান্ড যেখানে বাস দাঁড়া, তার সাইডে যে চালাগুলো আছে সেগুলো ভাগবেন না? চালা বলে দেওয়া হয়েছে, রিপিট করছো না, চালা বলে দেওয়া হচ্ছে, অলরেডি মাইকিং করা হয়েছে। বিভিন্ন সমিতি, যেটা বড় ব্যবসায়ী সমিতি, ছোট ব্যবসায়ী সমিতি, প্রত্যেককে বলা হয়েছে। বেলদা 2 জিপি থেকে মাইকিং হয়েছে, অলরেডি তারা ছোট ছোট করে দেবে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রেল স্টেশন সংলগ্ন সুসিন্দা রেলগেটের কাছে। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা রেল স্টেশন সংলগ্ন সুসিন্দা রেলগেটের কাছে। জানা গিয়েছে, আপ লাইনের কোনো এক ট্রেনের ধাক্কায় কাটা পড়েন মহিলা। মৃত মহিলার নাম পরিচয় জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। রেল পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক অনুমান, মৃত মহিলার বাড়ি বেলদা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। মৃত মহিলার দেহ উদ্ধার করেছে রেল পুলিশ। একই সাথে ওই মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খাওয়ারের সন্ধানে লোকালয় রামলাল। ঝাড়গ্রাম ব্লকের নেদাবহরা গ্রামের হাটে হঠাৎ করে চলে আসে দলছুট হাতি রামলাল। খাওয়ারের সন্ধানে হাটের মধ্যে দলছুট হাতি রামলাল দাদাগিরি শুরু করে জোর করে হাটের দোকানগুলো থেকে সবজি খায় নিজের ইচ্ছে মতো। শত চেষ্টা করেও রামলালকে হাট থেকে বের করা যায়নি। খাওয়ারের সন্ধানে লোকালয় রামলাল। ঝাড়গ্রাম ব্লকের নেদাবহরা গ্রামের হাটে হঠাৎ করে চলে আসে দলছুট হাতি রামলাল। খাওয়ারের সন্ধানে হাটের মধ্যে দলছুট হাতি রামলালের দাদাগিরি শুরু করে জোর করে হাটের দোকানগুলো থেকে সবজি খায় নিজের ইচ্ছে মতো। শত চেষ্টা করেও রামলালকে হাট থেকে বের করা যায়নি। তার সবজি খাওয়া শেষ হতে নিজের মনে দুলকি চালে হাট ছেড়ে জঙ্গলের দিকে চলে যায়। হাটে বাজার করতে আসা গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। হাট ছেড়ে পালিয়ে বাঁচেন ক্রেতা বিক্রেতারা। দোকান ছেড়ে পালিয়ে দূরে গিয়ে ছবি তোলা ছাড়া কোনো উপায় ছিল না সবজি দোকানগুলোর মালিকদের। একরকম গ্রামের ছোট হাটে কিছুক্ষণের জন্য তাণ্ডব চালিয়ে হাট লণ্ঠভণ্ড করে দেয় রামলাল। হাটের মধ্যে খাওয়ারের জন্য জঙ্গল থেকে বেরিয়ে তাণ্ডব রামলালের। চেনা রামলালকে দেখে মানুষজন ভিড় জমায় ও তার পিছু নেয় ছবি তোলার জন্য। ঘটনার খবর পেয়ে বন দপ্তরের লোকজন পৌঁছায় এবং গ্রামের মানুষদের সহযোগিতায় জঙ্গলে ফেরায় হাতিটিকে। नहीं पला
অত সামনে যেতে হবে না, অত সামনে ইয়া করতে হবে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পুড়ে ছারখার শহরের প্রায় 50টি দোকানের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে। বিদ্যুৎ বিভ্রাটের জেরে পুড়ে ছারখার শহরের প্রায় 50টি দোকানের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালো। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার 7 নম্বর ওয়ার্ডে। এগরা শহরের ত্রিকোণ পার্ক থেকে 500 মিটার এলাকা জুড়ে যত দোকান ছিল সবকটি দোকানের টেলিভিশন, ফ্রিজ, এসি, কম্পিউটার, সিসিটিভি, জেরক্স প্রিন্টার, বাল্ব থেকে শুরু বহু বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে যায় বলে দাবি স্থানীয় এলাকার বাসিন্দাদের। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় ট্রান্সফরমারে বৈদ্যুতিক গোলযোগ ছিল। বিদ্যুতের 2-3টে তার একই সঙ্গে জুড়ে গিয়ে ক্রমাগত সমস্যা হতো। এ বিষয়ে বহুবার অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। এদিন দুপুরে বিদ্যুৎ গোলযোগ ক্ষতির সম্মুখীন স্থানীয় ব্যবসায়ী থেকে এলাকাবাসী। প্রায় 50 জন গ্রাহকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয়রা উত্তেজিত হয়ে ট্রান্সফরমারে তালা ঝুলিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে এগরা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায়। স্থানীয়দের অভিযোগ, বাড়ি দোকানদারের গোডাউনের সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ছারখার হয়ে গেছে। আমরা বিদ্যুৎ দপ্তরে ফোন করেছি, প্রায় 5 ঘন্টার বেশি সময় কেটে গেলেও বিদ্যুৎ দপ্তরের লোকেদের কোনো হেলদোল নেই। বর্তমানে স্থানীয় এলাকায় ব্যাপক উত্তেজনায় রয়েছে। ঘটনায় খবর পেয়ে সরজমিনে ছুটে আসেন এগরার পুরপ্রধান স্বপন কুমার নায়ক। পুরপ্রধান জানিয়েছেন, আমি বিদ্যুৎ দপ্তরের আধিকারিককে বিষয়টি জানিয়েছি, তবে অবিলম্বে সমস্যার সমাধান করা হবে। ঘটনা হয়েছে বারবার জানানো সত্ত্বেও আজকে 15 দিন ধরে বারবার ডকেট নাম্বারে আমাদের প্রতিবেশীরা আমরা বারবার ডকেট নাম্বারে জানাচ্ছি, কিন্তু ওনারা এসে দায়সারাভাবে সারিয়ে দিয়ে চলে যাচ্ছেন। আজকে বড় ফল্ট হয়ে এখানে আজকে 50 মতো আমাদের কাস্টমারের সমস্ত বৈদ্যুতিক সামগ্রী পুরো ছাই। এর দায়ভার কে নিবে জানি না। তখন থেকে আমরা ওনাদের এই 4 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 27 এই পরপর আমরা ডকেট করে যাচ্ছি। ডকেট অনুযায়ী কাজ হচ্ছে না। ওনাদের গাফিলতির জন্য আজকে অনেক বড় দুর্ঘটনা হয়ে কোনো প্রাণহানিরও আশঙ্কা হতো। আমরা যারা দোকানের ভেতরে ছিলাম, অবশ্যই যারা মেনটেনেন্স করছেন, মানে আমাদের বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে। এবং শুধু নয়, আমরা একটা দাবি জানিয়েছিলাম যে বিদ্যুৎ দপ্তরের কোনো একজন অফিসার এসে আমাদেরকে আশ্বাস দিক যে হ্যাঁ, পরবর্তী দিনে ঠিকঠাক মতো করে আমরা মেনটেনেন্স করব। এখনো পর্যন্ত কেউ এলেন না। ওনারা বারবারে থানা থেকে লোক পাঠাচ্ছেন। আমাদের যারা মেনটেনেন্স করেন, মানে আমাদের কন্ট্রাক্টরের লোকেরা আসছে, কিন্তু অফিসাররা এখনো পর্যন্ত কেউ এলেন না। ওনারা খালি রয়্যালটি নিতেই ব্যস্ত, ওনারা কোনো রকম পরিষেবা দেবেন না। হলদি নদীতে নাকি তার জায়গার অংশ রয়েছে, অদ্ভুত দাবি বিজেপি নেতা। নন্দীগ্রামে বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। তোলা না দেওয়ায় ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ নন্দীগ্রাম থানায় জমা পড়ল। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। হলদি নদীতে নাকি তার জায়গার অংশ রয়েছে, অদ্ভুত দাবি বিজেপি নেতা। নন্দীগ্রামে বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। তোলা না দেওয়ায় ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ নন্দীগ্রাম থানায় জমা পড়ল। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার 5ম খণ্ড জলপাই গ্রামের 32 নম্বর বুথে 5ম খণ্ড জলপাই থেকে হলদিয়ার বালুঘাটা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কাছ থেকে ফেরি পরিষেবা লিজ নিয়েছিলেন ওই এলাকারই বাসিন্দা প্রভাত মাঝি। প্রভাত বাবুর অভিযোগ, গত কয়েকদিন আগে 32 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা বেশ কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে এসে ফেরি পরিষেবা চালু রাখার জন্য তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন। অভিযোগ, গতকাল 32 নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা বেশ কয়েকজনকে নিয়ে এসে নৌকা থেকে যাত্রীদের নামিয়ে দেন এবং ফেরিঘাট ভাঙচুর করেন, ফেরির পরিষেবা বন্ধ করে দেন। প্রভাত মাঝি নন্দীগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন।
যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুদীপ দাস বলেন, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই। শুভেন্দু জানার সঙ্গে যাই ঘটনা ঘটে থাকুক তা সম্পূর্ণ ব্যক্তিগত। তৃণমূল কংগ্রেস সদস্য বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্ব তিনি সম্পূর্ণ বিষয়টিকে নিয়ে বিজেপিকে তুলে ধরা করেছেন। আমি এই ঘাটের ইজারাদার হইতেছি, মানে বর্তমান সনে গতবারেও আমি পেয়েছিলাম। এখান থেকেই আমি বাঁশখানা জাল পাই, মানে এটা একটি পঞ্চমখণ্ড জাল পাই দাসভাটা, এবং বাঁশখানা জাল পাই বালুঘাটা থেকে পর্যন্ত ফেরি সার্ভিস আমি গতবারে দিয়েছিলাম, এবারেও পেয়েছি। তো গতকাল সকাল 10টার সময় যেই ব্যক্তি আগে আমার কাছে টাকা চাইতো, ওই শুভেন্দু জানা বলে একজন, তো উনি আগে আমাকে 1 লক্ষ টাকা ডিমান্ড করেছিলেন। তার আগে আমি যে পুরনো ঘাট চালিয়েছিলাম সেখানে আমার কাছ থেকে নৌকো আটকে 11,000 টাকা নিয়েছিলেন। তো এবারে যখন আমাকে 1 লাখ টাকা দাবি করে, বলছে এখানে তো প্যাসেঞ্জার বেশি হচ্ছে, তোমাকে দিতে হবে। আমি দিতে রাজি হইনি। তোলা দাবি, হ্যাঁ, ওনাকে এলাকায় তোলাবাজ হিসেবেই মানুষ মানে জানে। তো পরবর্তীকালে এসে বলছে তুমি টাকা দেবে না, আমরা ঘাট বন্ধ করবো। আমি বলছি কেন বন্ধ করবো, আমি তো জেলা পরিষদ থেকে নিয়েছি, ইরিগেশনের জায়গায় আমি ঘাট করেছি জেলা পরিষদের অনুমতি নিয়ে। না দেবে না তো, তাহলে আমার যে 6 বিঘা জায়গা আছে, আমি বলছি কোথায়, বলছি ওই যে নদীর ওই দিকটাতে চড়া আছে, ওখান থেকে মাছ থেকে আমার এই দিকটা পর্যন্ত 6 বিঘা জায়গা আছে, তোমাকে লিজ দিতে হবে, না হলে ঘাট বন্ধ করবো। আমি বলছি না, আমি লিজ দিতে পারবো না, তোমার যদি জায়গা থাকে তুমি জেলা পরিষদে কথা বলে তুমি জানাও, আমি কিন্তু লিজ দিতে পারবো না। বলছে ঠিক আছে, তাহলে তুমি আগামীকাল থেকে ঘাট বন্ধ রাখো। সেই মতো গতকাল 10টার সময় এসে আমার নৌকা থেকে প্যাসেঞ্জারদের নামিয়ে দেয় এবং নৌকার কাছি খুলে ছেড়ে দেয়। সেই থেকে আমি আপাতত পরিষেবা বন্ধ রেখেছি, মানে রাখতে বাধ্য হয়েছি। তো আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ওনারা বলছেন এটা আইনি বিষয়, ওনাদের যদি জায়গা থাকে সেটা বিএলআর অফিস বা জেলা পরিষদ তদন্ত করে এর সুরাহা হবে। তো মানে দ্রুততার সঙ্গে এটা কিছু করা যাবে না। দীঘায় সকাল থেকে প্রবল জলোচ্ছ্বাস, আনন্দে মেতেছে পর্যটকরা। দীঘা সহ দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিমি 19 থেকে 22 জুলাই পর্যন্ত, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দীঘার সকাল থেকেই প্রবল জলোচ্ছ্বাস, আনন্দে মেতেছে পর্যটকরা। দীঘা সহ দক্ষিণবঙ্গে বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিমি 19 থেকে 22 জুলাই পর্যন্ত, এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পর্যটকের ঢল নেমেছে দীঘা সমুদ্র সৈকতে, তার সাথে সাথে পর্যটকদের উপরি পাওনা দীঘায় তীব্র জলোচ্ছ্বাস, গাডোয়াল টপকে জল আসছে। দক্ষিণবঙ্গে আবহাওয়ার ফলপতন, দুর্যোগ নেমে আসছে দক্ষিণবঙ্গে, বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের দীঘা, কাঁথি, মন্দারমণি, তমলুক সহ বৃষ্টি শুরু। পূর্বাভাস মতো সকালেই ভিজল দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আজ মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার দেখা মিলেছে রোদ্দুরের। আবহাওয়া দপ্তর জানিয়েছে শনিবার থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়া বদলের বড় পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে একাধিক জেলায়। বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা থেকে জোরে বইবে 19 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত। তাই এই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ।
সহ মৎস্য অধিকর্তা সামুদ্রিক পূর্ব মেদিনীপুর নোটিফিকেশন ইতিমধ্যেই জারি করে হয়েছে। ছন্দে ফিরতে চলেছে বর্ষা। শনিবার দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি? আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন কলকাতার আকাশ সাধারণত মেঘলা থাকবে। দুপুরের দিকে ফের 2-1 পশলা বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নবনির্মিত তমলুকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। নবনির্মিত তমলুকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করলেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি সহ জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা। বর্ষাকালে ক্যাম্পাসের পরিবেশ কেমন রয়েছে তা খতিয়ে দেখার পাশাপাশি এদিন মেডিকেল ক্যাম্পাসের চারপাশে যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলোর কি অবস্থা তা খতিয়ে দেখেন জেলাশাসক। বেশ কিছু দোকানপাট মেডিকেল কলেজ ক্যাম্পাসের রাস্তা দখল করে রয়েছে, সেগুলিকে দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন জেলাশাসক। এদিন জেলাশাসক সহ পরিদর্শনে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, তাম্রলিপ্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ অন্যান্যরা। বর্ষাকালে ডেঙ্গুর আবির্ভাব ঘটে থাকে, তাই আগে থেকেই মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিল জেলা প্রশাসন। আগামী 15ই আগস্ট পুনরায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন করা হবে বলেও জানান জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। এখানে এসেছিলেন, কলেজের টোটাল আউটসাইড পরিবেশটা দেখলেন এবং যে সমস্ত জায়গাতে ড্রেনগুলো অপরিষ্কার আছে, পরিষ্কার করা হয় না, বা বহু জায়গায় এখন বর্ষাকাল এসে গেছে, প্রচুর জায়গাতে জঙ্গল গজিয়ে গেছে, সেগুলো ক্লিন করা হয়নি। তো আমাদের যথেষ্ট ম্যান পাওয়ার নেই, সেটা আমি জানালাম যে আমাদের জঙ্গল কাটাটা সম্ভব হচ্ছে না। তা উনি সেই জন্য ম্যান পাওয়ার মিউনিসিপ্যালিটিকে বললেন যে ম্যান পাওয়ার দিয়ে জঙ্গল কাটিয়ে দেওয়া, আর পিডব্লিউডিকে বললেন যাতে ড্রেনটা পিডব্লিউডির দিকে পরিষ্কার থাকে, আর WBMSL এর পোর্শনে WBMSL কাজ করবে। উনি পরে আবার এসে রিভিউ করবেন। 6th আগস্ট সার্কেস মিটিং আছে, অথবা 15th আগস্ট উনি আসবেন, এসে রিভিউ করবেন যে কাজগুলো হচ্ছে কিনা। আর যত যে দোকানগুলো বসে থাকে, হ্যাঁ, সেগুলো নিয়েও উনি স্টেপ নিয়েছেন। SDPOকে উনি আইসি তমলুককে বলেছেন যাতে কোনো এনক্রোচমেন্ট না থাকে, সেগুলো সরিয়ে দেওয়ার জন্য, এবং কন্টিনিউয়াস এটার জন্য একটা ভিজিলেন্স বা মনিটরিং থাকে আর কি। সবাই নেয়নি তো, সবাই খুব একটা মিলে আপনার 27 জন লোক মাত্র পাবে। ওখানে অনেকে শেয়ার করে থাকে, যেমন না সে বলেছেন নিয়ে নিচ্ছে। আমি যেমন আমার কথাটা নিয়ে নতুন বাড়ি থাকতে ভালো লাগবে, এখানে থাকবে, পড়াবে, থাকবে, যাবে, রাউন্ডে যাবে, চাইলেই দিয়ে দিচ্ছি, কিন্তু যেরকম দেখুন ডিমান্ড তো হবে না, থাকলে তো কিন্তু থাকতে হবে। মানে ওরা একটা নানা রকমের ফায়ার ফাইটিং সিস্টেম, একটা ডিপ টিউবওয়েল বসানো,
তারপরে মানে বারবার করে লেটার দিচ্ছি, রিমাইন্ডার লেটার, কিন্তু কোনো কিছু কাজ নেই। ফায়ার ডিপার্টমেন্ট সংবাদ এই পর্যন্ত। নমস্কার।